তাপ। গল্প প্রেমোত্তাপ। মম সাহা। গল্পের ৭তম অংশ। জানুয়ারির ব্যস্ত শহরে এখনো ঝিমিয়ে আসা শীত উকি দেয়। কৃষ্ণচূড়ার লাজুক ডালে এখনো শূন্যতা উপস্থিত। এখনো শহরের অলিতে গলিতে প্রেমের প্রত্যাখ্যান জ্বলজ্বল করছে ডিসেম্বরের বিদায়। কোথাও বা তুমুল আহ্লাদে প্রেম গাঢ় হচ্ছে। এই এত হওয়া না হওয়া ব্যাপারটার মাঝেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেই ঘটনায় বিচ্ছিন্ন হয়েছে সৌদাগর বাড়ির সুখ। সেই বাড়ির চঞ্চল প্রাণে আজ করুণ আহাজারি। হসপিটালের গাঢ় পরিবেশে সেই আহাজারি জীবন্ত, সতেজ এবং যন্ত্রণার। চঞ্চল চিত্রার দেহ এখন নিস্তেজ প্রায়। ক্লান্ত চোখের পাতা এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। হসপিটালের গুমোট করিডোরে দাঁড়িয়ে প্রহর গুনছে প্রিয়জনেরা। ভাইয়ের দেহ ভেঙে আসতে চাচ্ছে চিন্তায়। আদুরে বোনের এই বিরাট ব্যথা যে তার সহ্য হচ্ছে না। সে আজকে ভার্সিটি ছিল। হুট করে অপরিচিত নাম্বার থেকে কল এলো, জানানো হলো তার বোনের এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। তারপর সে যেন প্রায় ঘোরের মাঝেই ছুটে এলো। তার সাথে এলো নিরু মেয়েটিও। মাহিন, চিত্রার অ্যাক্সিডেন্ট যার বাইকের সামনে ঘটেছিল, তার উপর ক্ষেপে যায় তুহিন। ক্ষুব্ধ হয়ে ছুটে যায় প্রহার করতে। কিন্তু ছেলেটা থামায় তুহিনকে, বিনীত স্বরে জানায় দোষ তার নয়। সে সাবধানেই চালাচ্ছিল। হঠাৎ চিত্রা কোথা থেকে ছুটে এলো সে ঠাহর করতে পারল না। মধ্য গতির বাইকটি থামতে থামতে ঘটে যায় দুর্ঘটনা। তুহিন তবুও থামতে চায় না, তবে সামলায় নিরু। ততক্ষণে বাড়ির প্রায় সকলে উপস্থিত হয়। চাঁদনি আপা, অহি, চিত্রার মা, চেরি, অহির মা বাবা, আফজাল সওদাগর সহ সকলে। প্রিয়জনদের দীর্ঘস্থায়ী অপেক্ষার পালা শেষ হলো, ডাক্তার বেরিয়ে এলো সুসংবাদ নিয়ে। চিত্রা সওদাগরের এখন অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে ডাক্তারের অযাচিত বিরতি বড়ই অসহ্যকর ঠেকল সওদাগর পরিবারের কাছে। মুনিয়া বেগম সহ্য করতে পারল না সে বিরতি। ব্যস্ত কণ্ঠে শুধালেন, তবে উনার বাহাতের আঘাত মারাত্মক পর্যায়ে ছিল, যার জন্য তার কবজির হাড়ে ফাটল ধরেছে বলা যায়। আমরা ব্যান্ডেজ করে দিয়েছি। এবং যেহেতু মাথায় ও পিঠেও আঘাত পেয়েছে সেহেতু দুদিন আমরা অবজারভেশনে রাখব তাকে। অতিরিক্ত ব্যথা থেকে জ্বর আসবে। আর এখন জ্ঞান নেই। কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরলেই তার সাথে দেখা করতে পারবেন। উপস্থিত সকলের মাঝে তুহিনকে বেশি ভেঙে পড়তে দেখা গেল। সে ধপ করে বসে পড়ল সাথের চেয়ারটাতে। মুখ ঢেকে ফেলল যন্ত্রণায়। মেয়েটা কত বেশিই না ব্যথা পেয়েছে। ছোট নাজুক শরীরটা কতটা আঘাত পেল। তুহিন যেন বাইক চালানো ছেলেটার উপর আরো এক ধাপ বেশি রেগে গেল। কেবল প্রকাশ করল না। মুনিয়া বেগম হলেন ছেলের আশ্রয়স্থল। এই ভয়ঙ্কর বিপদেও সে দৃঢ় স্বরে বললেন, তুহিন, এটা সামান্যই। ওর জানের ক্ষতিও তো হতে পারত, তাই না? কিন্তু বেঁচে গিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করা উচিত নয় কি? মুনিয়া বেগম সদা কঠিন থাকার একটি ক্ষমতা নিয়ে জন্মিয়েছেন বোধ হয়। কখনো কোনো ব্যাপারে তাকে মারাত্মক রকমের বিচলিত দেখা যায় না। সবসময় বিপদে ভেঙে আসা মানুষের ভরসা হয়েই থাকেন তিনি। ওহি মিহি স্বরে ফ্যাচফ্যাচ করে কাঁদছে। ক্ষণে ক্ষণে নাকো টানছে। চাঁদনি যে কাঁদছে না, তেমনটা নয়। তবে অহির কান্না, চেরির কান্না সামলানোর দায়িত্ব যেহেতু তার ঘাড়ে পড়েছে, তাই তার আর আড়ম্বরপূর্ণ ভাবে কান্না করা হচ্ছে না। তবে তার ভেতরটা ভেঙে আসছে। চিত্রা তার খারাপ সময়ের কঠিন ঢাল। অভিমানী মেয়েটাও চাঁদনি আপাকে বাঁচাতে বড়দের সামনে বুক পেতে রাখে। চাঁদনি আপার কষ্ট দেখে সেই মেয়েই তো হাউমাউ করে কাঁদে। পৃথিবীতে আমাদের জন্য কান্না করা মানুষের বড়ই অভাব। বেঁচে থাকা মানুষের জন্য সচরাচর কেউ কাঁদতে চায় না। কাঁদে তো মৃত মানুষের জন্য। অথচ সেই প্রথা মিথ্যে করে দিয়ে চিত্রা প্রায় রোজই কাঁদে চাঁদনি আপার দুঃখে। এই মেয়েটাকে হারালে চাঁদনি যে নিজের জীবনের সবচেয়ে উজ্জ্বল শুভাকাঙ্ক্ষীকে হারাবে। কত শত ভাবনার মাঝেই চাঁদনির ফোন বেজে উঠল খুব গোপনে। ফোনের ভাইব্রেশনের তোপে কাঁপছে যেন শরীরও। চাঁদনি ভ্রু কুঁচকাল,
ফোন বের করতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল মৃন্ময়ের নাম্বারটি। মৃন্ময় নামটা দেখেই চাঁদনির রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। ভেতর ভেতর ভোঁতা একটি রাগ যেন মাথা চাড়া দিয়ে উঠল। তার চরম সর্বনাশ করেও, এমন মাঝ রাস্তায় চড়ক খাওয়ার পরেও কি এই নির্লজ্জটার শিক্ষা হবে না? চাঁদনি ফোনের দিকে তাকিয়ে আকাশপাতাল ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। চাঁদনি জানে, সে যতক্ষণ ফোন না ধরবে ততক্ষণ একটানা ছেলেটা ফোন দিতেই থাকবে। তাই সে অপেক্ষা করে দ্বিতীয়বার কলের জন্য। কিন্তু চাঁদনির অপেক্ষারা সময় বাড়িয়ে সেকেন্ড থেকে মিনিট হয়, অথচ দ্বিতীয় কলটি আর আসে না। ক্ষণে ক্ষণে চলতে চলতে মিনিটের কাঁটা পাছে গিয়ে ঠেকে। চিরপরিচিত অভ্যাসটি মিথ্যে হয়ে যায় কোন সে অবহেলায়। নতুন নিয়মে ছেলেটি আর কল দেয় না। চাঁদনি তীর্থের কাকের ন্যায় নির্বিশেষ তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। অতঃপর সে অনুভব করে, তার অপেক্ষা, কেউ একজন উপেক্ষা করে নিয়ম বদলে ফেলেছে। ভেতর থেকে ভারী শ্বাস বেরিয়ে আসে। বদলে যাওয়ার এই পৃথিবীতে সকল নিয়ম যে অনিয়মেই এসে ঠেকে, চাঁদনি তা ভুলে গেল কি করে। চিত্রার জ্ঞান ফিরতেই কেবিনে ভিড় করে তার প্রিয়জনেরা। চিত্রা চোখ মেলে তাকায়। তীক্ষ্ণ একটি ব্যথা তার শরীর জুড়ে ছড়াছড়ি করে। সে ঘোলা চোখে চারপাশে তাকায়। আবছা দৃষ্টিতে সকলের মুখ দৃষ্টিগোচর হয়। তুমুল ব্যথা নিয়েও চিত্রা ক্ষীণ হাসল। অসুস্থ স্বরে বলল, কাঁদছ কেন? আমি সুস্থ হয়ে গিয়েছি। এতটুকু কথা বলতে গিয়েও যেন মেয়েটা হাঁপিয়ে উঠল। অহির ফ্যাচফ্যাচ কান্না ততক্ষণে শব্দতে রূপান্তরিত হল। চিত্রা হাসল, পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আমি কি দেখছি? ছোট আপা আমার জন্য কাঁদছে? ওহি এবার পুরোদমে কেঁদে উঠল, শাসানোর ভঙ্গিতে বলল, তুমি এত কেয়ারলেস কেন? এজন্যই তুমি বকা খাও। সাবধানে চলতে না পারলে রাস্তায় বের হবে না। শুধু শুধু আমাদের চিন্তায় ফেলেছ। তোমাকে যদি আর একা বের হতে দিয়েছি, তো দেখো। ভাগ্যিস বের হয়েছিলাম। না হয়, ছোট আপা যে আমায় এত ভালোবাসে, সেটা কি জানতাম নাকি? মেয়েটা এ অবস্থাতেও দুষ্টুমি করে যাচ্ছে দেখে অহির মায়া আরো বাড়ল। সেই মায়া নিয়ে সে আদুরে ভঙ্গিতে ছুঁয়ে দিল বোনের চোখ মুখ। অহির ভাবভঙ্গিতে কখনো এত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেনি। কিন্তু ভালোবাসা যে খুব বেশি দিন লুকিয়ে রাখা যায় না। চিত্রার ডান চোখের কার্নিশ ঘেঁষে খুব গোপনে পালিয়ে গেল মুক্তোর মতন অশ্রুবিন্দুরা, একে একে বাড়ির সাকলেই তাকে আদর করল। কিন্তু তুহিন দাঁড়িয়ে রইল কিছুটা দূরে, দরজার সাথে। তার পাশেই দাঁড়িয়ে আছে নীরু। বাড়ির সকলের আদরের পালা যখন শেষ হলো, তখন নীরু এগিয়ে এলো, মিষ্টি হেসে শুধাল, ভালো আছো? চিত্রা শুনল প্রশ্নটা, তবে জবাব দিল না। বরং মুখ ফিরিয়ে নিল সাথে সাথে। নীরু মেয়েটা কিঞ্চিত লজ্জা পেল বোধহয় চিত্রার আচরণে। তবুও চিত্রার মাথায় আদরে হাত রাখল, ক্ষীণ স্বরে বলল, সুস্থ হয়ে উঠো তাড়াতাড়ি। তোমার ভাই তো তোমার এ অবস্থা দেখে কাঁদতে কাঁদতে নিজের অবস্থা নাজেহাল করে ফেলেছে। আপনি তো আছেন, সামলানোর জন্য। আপনি থাকলেই আমার ভাইয়ের আর কিছু লাগবে না। চিত্রার গলার স্বর কঠিন। তাজ্জব বাড়ির লোক। মুনিয়া বেগম ধমকে উঠলেন, চিত্রা। নীরু মেয়েটার মুখে তবুও হাসি। সে চিত্রার মাথায় হাত আগের মতন রেখেই উত্তর দিল, আমি সামলাতে হয়তো পারবো কিন্তু তোমার শূন্যতা আদৌ আমি পূরণ করতে পারতাম? তোমার ভাইয়ের জীবনে তোমার জায়গাটা ঠিক কি, তা বোধ করি আমার বলে দিতে হবে না, তাই না? তাহলে কেন শুধু শুধু আমার সাথে তোমার তুলনা করে তোমার নিজের জায়গাটাকে হালকা করছো? মেয়েটার কথা শুনে চিত্রার শক্ত মুখের আদল নরম হলো। কিন্তু সে তবুও নীরু মেয়েটার উপস্থিতি ভালোভাবে নিতে পারল না। পুরনো ক্ষতে নতুন জ্বলন তৈরি হলো। ভাইয়া আর এই নীরু মেয়েটার জন্যই আজ তার এবং বনফুলের সম্পর্কে ঘুণে ধরেছে। নরম হয়েছে বন্ধুত্বের শক্ত ভিটে। চিত্রার চোখে যন্ত্রণার অশ্রু। আজকের দিনটা অন্যরকম হতে পারত। আজকে তার পাশে বসে বনফুল মেয়েটার হাউমাউ করে কান্না করার দৃশ্য হতে পারত।
বোকা বোকা কণ্ঠে মেয়েটা হয়তো চিত্রাকে বকত। বন্ধুত্বের বন্ধন আরো গাঢ় হতো, হয়তো। কিন্তু কিছু হলো না তেমন, কিছু না। সব বদলে গেছে। তার এমন ভয়ঙ্কর অবস্থার কথা জেনেও বনফুলের মন গলেনি। আসেনি মেয়েটা তাকে দেখতে। কিচ্ছু আর আগের মতন নেই, কিচ্ছু না। চিত্রার কোমল মনে আছড়ে উঠল শূন্যতা। সে ফুঁপিয়ে কেঁদে দিল সেই শূন্যতা সামলাতে না পেরে। ভাইয়ের দিকে অভিমানী দৃষ্টি নিক্ষেপ করে বলল, চলে যাও তুমি, ভাইজান। চলে যাও। তুমি আমার সুখে কালি দিয়েছ, তোমাকে আমি ক্ষমা করব না। চলে যাও। তুহিন ফ্যালফ্যাল করে বোনের ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে থাকল কিক্ষণ। অতঃপর মিনিট পেরুতেই মাথা নত করে কেবিন ছাড়ল। সকলেই এসব হতবিহ্বল চোখে দেখল। এছাড়া তাদের করার যে কিছুই নেই। আকাশের বুকে বিরাট রূপোর থালার মতন চাঁদ এঁকে নির্বিকার হাসছেন সৃষ্টিকর্তা, এক একটা তাজা তাজা প্রাণের অসহ্য ব্যথা দেখে। ভাবছেন, মনুষ্য জন্ম গেল দুঃখ পুষেই। অথচ মানুষ চাইলেই দুঃখ ভুলে সুন্দর জীবন সাজাতে পারত। চাঁদনির ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে তার জামায়। চুলের জলে ভিজে গেছে পিঠের একাংশ। অথচ মেয়েটার হেলদোল নেই। সে শূন্য চোখে চাঁদ দেখতে ব্যস্ত। ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। হসপিটাল থেকে এসেই গোসল করেছে। গরম শীতের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় সে প্রায় জুবুথুবু। মোবাইল স্ক্রিনে থমকে গেছে তার অপেক্ষারা। চিরস্থায়ীভাবেই হয়তো। সে হতাশার শ্বাস ফেলল। টানা ১.৫ ঘন্টা যাবৎ বারান্দায় দাঁড়িয়ে থাকার পরও পাশের বিল্ডিং থেকে আজ চিরপরিচিত স্বরে কেউ ইন্দুবালা বলে ডাক দেয়নি। এমনকি কেউ আধো আদ্র সুরে গান তুলেনি ইন্দুবালা গো, ইন্দুবালা গো বলে। নিজের এহেন ভাবনায় বিরক্ত চাঁদনি। না, সে মৃন্ময়কে ভালোবেসে এসব ভাবছে তেমনটা না। সে ভাবছে অভ্যাসবশত। মানুষ সব বদলাতে পারলেও অভ্যাস বদলাতে তার বহু সময় লাগে। তাই হুট করে চাঁদনি চাইলেও তো আর অভ্যাস বদলাতে পারছে না। অভ্যাসের তোপে না চাইতেও ভেবে ফেলছে ছেলেটাকে। তন্মধ্যেই চাঁদনির ফোনে নোটিফিকেশন আসে। সে ফেসবুক অন করতেই মৃন্ময়ের কতগুলো হাস্যোজ্জ্বল ছবি দেখতে পায়। কোথাও একটা গিয়েছে সে, কারো বিয়ের অনুষ্ঠান বোধ হয়। বন্ধুবান্ধবের সাথে আনন্দের ছবি দিয়ে ভাসাচ্ছে নিউজ ফিড। কই, মৃন্ময়ের মুখের কোথাও তো দুঃখের কোনো প্রলেপ নেই। তবে তবে চাঁদনি কেন তাকে ভেবে ১.৫ ঘন্টা বিসর্জন দিল? নিজের প্রশ্নের ভারে নুয়ে আসে চাঁদনির অনুভূতি। সবশেষে সে ব্লক করে মৃন্ময়ের ফেসবুক আইডিটা। হতাশার শ্বাস ফেলে তাচ্ছিল্য করে বলে, আমি তো বলেই গিয়েছিলাম, মৃন্ম শাহাদাত এর ভাই। ব্যাস, এখানেই হয়তো আরেকটা সদ্য জন্ম নেওয়া ভালোলাগার পুষ্প অঙ্কুরেই বিনষ্ট হল। হসপিটালের বেডে চিত্রার ক্লান্তি ভাব ছড়িয়ে আছে। সাথে হতাশাও। কিসের একটা বুক ভার করা অনুভূতি তাকে শান্তি দিচ্ছে না। কিসের সেই অনুভূতিটা? বনফুল আর বাহারের অনুপস্থিতিই কি সেই বুক ভারের কারণ? মুনিয়া বেগম বসে আছেন তার বেডের পাশেই। চোখে রাজ্যের ঘুম, তবে মেয়েকে পাহারা দেওয়ার জন্য ঘুম আর হয়ে উঠছে না। নিস্তব্ধতা ঠেলে চিত্রার কেবিনে কারো প্রবেশ ঘটতেই সজাগ হয়ে গেল মুনিয়া বেগমের ক্লান্ত দেহ। ঘাড় ঘুরিয়ে নিজের স্বামীকে দেখতেই ভ্রু কুঁচকাল। অবাক কণ্ঠে বলল, তোমার সময় হয়েছে তাহলে। নুরুল সৌদাগর স্ত্রীর পানে চাইল গম্ভীর দৃষ্টিতে, রাশভারী কণ্ঠে বললেন, সময় হয়েছে বলেই এসেছি। এক্সট্রা কথা আমার পছন্দ নয়। মুনিয়া বেগম হয়তো আরও ২-৪টে কঠিন কথা বলতেন, কিন্তু চিত্রার কোমল মুখ পানে চেয়ে মায়ের ভাষারা নরম হয়ে গেলেন। স্বামীর দিকে অগ্নি দৃষ্টি ফেলে চুপ হয়ে গেলেন সে, মুহূর্তেই। নুরুল সৌদাগর গম্ভীর পায়ে এগিয়ে এলেন, গমগমে স্বরে বললেন, সাবধানে চলতে পারো না? সামনে পরীক্ষা তোমার, আর তুমি হাঁপা ভেঙে বসে আছো? চিত্রার মাথা নত, ক্ষীণ স্বরে উত্তর দেয়, সরি, আব্বু। চিত্রা ভেবেছিল তার বাবা হয়তো আরো কয়েকটা কথা শোনাবেন। কিন্তু তাকে অবাক করে দিয়ে বাবা আর বকাঝকা করলেন না। কিক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে অতঃপর প্রস্থান নিলেন। মুনিয়া বেগম ও স্বামীর এহেন আচরণে তাজ্জব।
হজম করতে পারল না ব্যাপারটা। তাই তৎক্ষণাৎ স্বামীর পেছনে পেছনে সেও বেরিয়ে গেল। চিত্রা হতাশার শ্বাস ফেলল। অবশ চোখে আশপাশ তাকাতেই মায়ের ফোনটা চোখে পড়ল। একবার ফোন, আরেকবার বাহিরের দৃষ্টি দিয়েই চিত্রা ফোনটা তুলে নিল। যন্ত্রের মতন ডায়াল করল মুখস্থ নাম্বারটিতে। প্রথমবারে অপর পাশ থেকে রেসপন্স এলো না। চিত্রা তাই ব্যস্ত গতিতে আবার কল দিল। এবার বার কয়েক রিং হতে বাহারের মেঘমন্দ্র কণ্ঠ ভেসে এলো। কে বলছেন? চিত্রার চোখ বুজে আসে। মায়ের নাম্বারটাও লোকটার কাছে সেভ নেই। হাহ! দীর্ঘশ্বাসে ভারী হয় হসপিটালের কেবিন। বাহার আবার শুধায়, কাকে চান? চিত্রা সময় নিল না, ঝটপট উত্তর দিল, আপনাকে। অপর পাশ উত্তর শুনে তুমুল নীরবতায় আচ্ছন্ন হল। পরপর চিত্রার অসুস্থ কণ্ঠ ভেসে এলো, আপনাকে চাচ্ছি, দিবেন কি আমায়? বাহার কিঞ্চিত হাসল চিত্রার প্রশ্নে। ধানমন্ডির বিশাল হসপিটালের সামনের পার্কেই তার অবস্থান। সেখান থেকে হসপিটালের দিকে তাকিয়ে সে গাঢ় স্বরে উত্তর দিল, আমি যে সওদা করতে পারি না। পারলে না হয় আদান প্রদানের বিষয়টা আগানো যেত। ভালোবাসতে পারেন কি? সেটা পারলেই হবে। পারি না। চিত্রার উৎফুল্ল ভাব মিয়ে এলো বাহারের উত্তর শুনে। চোখ জুড়ে টইটম্বুর হয়ে এলো অশ্রুরা। লোকটা কি তাকে চিনতে পারেনি? সংশয়ে মন টলে চিত্রার। উভয় পক্ষই নীরব তখন। প্রায় সেকেন্ড পেরুতেই নীরবতা ভেঙে প্রিয় পুরুষ বলে উঠল, রঙ্গনা, এই ভালোবাসতে না পারা আমিকে নিয়ে তুমি কি করবে বলো? কেন যেচে যন্ত্রণা টানছ, বলো তো? তাজা প্রাণে ব্যথা পাওয়ার এত ইচ্ছে। চিরপরিচিত সেই ডাক শুনে চিত্রার চোখ বুজে এলো। বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। সে ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনি যন্ত্রণা হলে আমি নির্দ্বিধায় তা বইতে রাজি। বাহার হাসল, বিবশ কণ্ঠে বলল, কাঁদছ কেন, মেয়ে? যন্ত্রণা বয়ে বেড়ানোর আগেই কেঁদে ভাসাচ্ছ। তুমি জানো না? তুমি কাঁদলে সকল যন্ত্রণা নরম হয়ে যায়, তুমি কাঁদলে সকল ব্যথা সুখ হয়ে যায়। কেঁদেই কি তাই মাতো দিতে চাচ্ছ, মেয়ে? তবে শুনে রাখো রঙ্গনা, তোমার জন্য যন্ত্রণার বাহার, সুখ হতেও রাজি। বাহারের কথায় ফিক করে হেসে উঠল চিত্রা। পরপরই বাবা মায়ের তুমুল কণ্ঠ ভেসে আসতেই সে থেমে গেল। সেখানে কান দিতেই আবছা ভাবে বাবার কণ্ঠে তার বিয়ের কথা ভেসে এলো। একটি গাঢ় ভোর কুয়াশার আবছা চাদর জড়িয়ে অলস ভঙ্গিতে পদচারণ করছে প্রকৃতি বক্ষে। খুব দূর থেকে আধো ঘুমু শহরের কালো কাকটি তার কর্কশ কণ্ঠে ডেকে ডেকে দিশেহারা প্রায়। সূর্য ওঠেনি। জানুয়ারিতেও বোধ হয় সূর্যের ছুটি শেষ হয়নি। শীতের হালকা প্রলেপ আজও আকাশ জুড়ে লেপা। চিত্রা ঘুমিয়ে আছে তার কেবিনে। বিভোর ঘুমে সে মগ্ন। তার সামনে বসে আছে তুহিন। চোখগুলো যেন রক্তজবা। সারারাত ঘুমায়নি ছেলেটা। যদি বোনের ঘুম ভেঙে যায়, রাতে যদি বোনের কিছু প্রয়োজন পড়ে, মাকেও পাঠিয়ে দিয়েছে বাড়ি। বোনের বিশাল দায়িত্বের ভারে চোখ আর বন্ধ করার ফুরসত মেলেনি। চিত্রার শরীরে ধুম জ্বর। মধ্য রাতের দিকেই জ্বর এসেছে। জ্বরের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ডাক্তার, তবে কোনো কাজ হয়নি। থেকে থেকে জ্বর বাড়ছে মেয়েটার। তুহিন অবশ্য বাড়িতে এই খবরটা পৌঁছায়নি। এমনেতেই সকলে চিন্তিত, তার উপর এমন খবর দিলে সবগুলো আবার হৈহল্লা করে ছুটে আসবে। তুহিন বরাবরই ঠান্ডা মাথার ছেলে। হুটহাট সে কোনো সিদ্ধান্তই নেয় না। কেবল সেদিন বিকেলে বনফুলকে চর মারা ছাড়া। সেই বিকেলের কথা ভাবতেই দীর্ঘশ্বাসে ভারী হলো তার বুক। বোনটা জ্বরের ঘোরেও প্রায় অনেকবার মেয়েটার নাম নিয়েছে। খুব দেখতে চাচ্ছে। কিন্তু তুহিনের যে কিছুই করার নেই। আদৌ কিছু করার নেই। প্রশ্নটা মাথায় ঘুরতেই মনের গহীনে একটি অনাকাঙ্ক্ষিত উত্তর উকি দিল। সে তার ডালাপালা মেলে জবাব দিল, পথ আছে, পথ আছে। তুহিন বড় শ্বাস ফেলল। উপায় আছে। অবশ্যই আছে। এতক্ষণ দুঃখের ঘোরে সেই উপায়ের কথা মাথায় আসেনি। সেটাই স্বাভাবিক।
মানুষ যখন ভীষণ দুঃখ কিংবা সুখে আবেগে আপ্লুত থাকে তখন তার ব্রেইন ভাবতে চায় না কোনো কিছু নিয়ে। কথায় আছে না, আবেগ আর বিবেক দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। এত শত ভাবাভাবির কার্য স্থগিত রেখে তুহিন নিজের মোবাইল বের করল, ফোন লাগালো চিরপরিচিত নাম্বারটাতে। যেই নাম্বারটিতে সে কখনো কল দেয়নি এই জীবনে, পড়েছিল পরিত্যক্ত অথচ প্রয়োজনীয় হয়ে। প্রথমবার রিং হতে হতে কেটে গেল। অপর পক্ষ থেকে সাড়া পাওয়া গেল না। তুহিন তাই আবার কল লাগালো। দ্বিতীয়বার আর তাকে অপেক্ষা করতে হয়নি। সেকেন্ডের মাথায়ই অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। পরপরই সজাগ কণ্ঠ ভেসে এলো। হ্যালো। তুহিন যতটা স্বাভাবিকভাবে ফোন দিয়েছিল, অপর পাশে ফোন রিসিভ হওয়ার পর সে আর ততটা স্বাভাবিক থাকতে পারল না। তার যেন মনে হলো, বিরাট এক দুঃসাহসিকতার কাজ সে করে ফেলেছে। এটা করা উচিত হয়তো হয়নি। মেয়েটা তার থেকে নিজেকে আড়াল করে ভালো থাকতে চাচ্ছে, শক্ত হতে চাচ্ছিল, আর সে কিনা মেয়েটাকে আবার দুর্বল করে দিল। তুহিনের ভাবনার মাঝেই অপর পাশ থেকে আবারও ক্ষীণ স্বর ভেসে এলো। তুহিন ভাই, কিছু বলবে? তুহিন যেন ডাকটা শুনে চমকে গেল তৎক্ষণাৎ। বিস্মিত চোখে বার কয়েক ফোনের স্ক্রিনে তাকালো। তার জানা মতে, সে কখনো এই নাম্বার থেকে বনফুলকে কল দেয়নি, তবে মেয়েটা পেল কোথায় নাম্বার? বিস্ময় তুহিনের কথা হারিয়ে যাচ্ছে, কণ্ঠ দিয়ে বের হচ্ছে না শব্দ। বহু কষ্টে তবুও উচ্চারণ করল। তুমি আমার এই নাম্বারটি কোথায় পেলে? কেবল এইটা না, এই অবধি তুমি যতগুলো সিম চেঞ্জ করেছ, সবগুলোর নাম্বারই আমার জানা। রবি সিম তোমার দুটো, গ্রামীণ একটি, টেলিটক একটি এবং বাংলালিংক 3টে সিম। এর মাঝে সবচেয়ে ব্যবহারকৃত সিমটি হলো গ্রামীণ। আর টেলিটকটি ব্যবহার করো তোমার অফিসের কার্যক্রম চালাতে। বাকিগুলো তেমন ব্যবহার করো না। ঠিক? তুহিন যেন আজ পর হতভম্ব হচ্ছে। বনফুলের শেষ প্রশ্ন শুনে ভ্যাবাচেকা খেল, অবাক হয়ে সুধাল। সবই তো দেখি জানো। হয়তো। তবে তুমি যে চড় মারতে পারো, সেটা আগে কখনো জানিনি। তবে এখন জানি। বনফুলের শেষ কথাটা কেমন তীক্ষ্ণ ছিল। তুহিনের বুক যেন এফোর ওফোর করে দিল মুহূর্তেই। অপর পাশে থাকা মেয়েটিও চুপ। সে হয়তো নিজের প্রিয় মানুষের নিস্তব্ধতা উপভোগ করছে মন ভরে। তুহিন থামল, নিজেকে ধাতস্থ করে বলল, একটা কথা রাখবে, বনফুল? কি? জবাব দেওয়ার সময় বনফুলের কণ্ঠ যেন অত্যাধিক রকমের শীতল মনে হলো। তবে পাত্তা দিল না সেটা তুহিন। বরং অসহায় কণ্ঠে বলল, একবার কি হসপিটালে আসবে বনফুল? চিত্রা তোমাকে বড় দেখতে চাচ্ছে। তুহিনের আবদার মিনিট পেরুতেই বনফুলের নীরব তাচ্ছিল্যের ভাষায় হেয়ালি হয়ে উড়ে গেল। বনফুল উত্তর না দিয়ে তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করল কলটি। তুহিন চোখ বন্ধ করে ফেলল। তার উচিত হয়নি মেয়েটাকে কল দেওয়া। মেয়েটার দিক না ভেবেই সে আবার আঘাত করল। বয়ঃসন্ধির মেয়েরা আবেগের দিক থেকে পৃথিবীর যেকোনো বিষয় থেকে এগিয়ে। তাদের জীবনে আবেগ প্রাধান্য পায় সবচেয়ে বেশি। আর সে আবেগে তারা যদি কিঞ্চিত আঁচড় পায় তাহলে তারা হয়ে উঠে ধ্বংসের বীজ। সবকিছু ধ্বংস করতে তারা সচেষ্ট। কেন কল দিলে, ভাইজান? ও তো আসবে না। আমি জানি। হুট করে চিত্রার অসুস্থ কণ্ঠ ভেসে আসতেই তুহিন চমকে বোনের দিকে তাকালো। মেয়েটার জ্বরে মুখ লাল হয়ে আছে। চোখ বেয়ে নীরবে নিভৃতে গড়িয়ে পড়ছে অশ্রুকণারা। ভাই সান্ত্বনা দিতে চাইল কিন্তু চিত্রা যেন অনেক বুঝদার হয়ে গেল। বুঝদার কণ্ঠে বলল, আমি কষ্ট পাচ্ছি না, ভাইজান। মোটেও কষ্ট পাচ্ছি না। তুমি চিন্তা করো না, ভাইজান। আমি সামলে নিব নিজেকে। তুহিন ভাষাহারা। তার এত বছরের জীবনে নিজেকে এত বেশি অসহায় সে কখনোই অনুভব করেনি। আজ মনে হচ্ছে, নিজের বোনের কথা ভেবে অন্তত তার নিজের ভালোবাসা ভুলে যাওয়া উচিত ছিল। সে বড় ভুল করে ফেলেছে, বড় ভুল। চিত্রার অসহ্য রকমের জ্বরে নাজেহাল অবস্থা তবুও সে বেডে শুয়ে থাকছে না। কিসের একটা অস্থিরতা তার শরীর জুড়ে।
ধরণীর বুকে তখন অপরাহ্নের মুগ্ধতা। আজান দিচ্ছে চারপাশে। পাখির মৃদু কিচিরমিচির শব্দে সে আর বসে থাকল না কেবিনে। তার মা আর ভাই গিয়েছে ডাক্তারের চেম্বারে রিপোর্ট নিয়ে। আশপাশ ফাঁকা পেতেই সে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। এই ধুম জ্বর নিয়ে সে করিডোর জুড়ে পায়চারি শুরু করল। হুট করে তার পা থেমে গেল করিডোর দিয়ে বাহিরে তাকাতেই। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে হসপিটালের ভেতরে ঢুকতে দেখে তার আনন্দরা যেন বাঁধ ভাঙল। বনফুল হসপিটালে ব্যস্ত পায়ে প্রবেশ করছে, তার পেছনে বাহার ভাইও। চিত্রা করিডোর ছেড়ে এগিয়ে গেল। বনফুল সকল রাগ ভেঙে তার কাছে এসেছে, এটা সে যেন বিশ্বাস করতে পারল না। চিত্রার মুখে বিশ্বজয়ের হাসি। তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। যখন সে দেখল বাহার আর বনফুল গাইনি বিভাগে প্রবেশ করছে। চিত্রা অবাক, হতভম্ব। নিজের কৌতূহল দমাতে না পেরে এগিয়ে গিয়ে দেখল সেখানে বাহারের বান্ধবী ওই নোংর নামের মেয়েটাও আছে। কেবল আছে না, সে বাহার ভাইয়ের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। ধরায় তখন প্রহর চলছে, অপরাহ্নের সমাপ্তির প্রহর। ব্যস্ত শহরে ঝুপ করে নেমে এসেছে ক্লান্তি। কেউ রিকশার টুংটাং শব্দে খুঁজে নিচ্ছে অবকাশের ভাবনা। আধার আকাশে আধো আধো কুয়াশারা হামাগুড়ি দিচ্ছে। হিমেল সমীর জনজীবনে দিয়েছে প্রশান্তি। কেবল শান্তি নেই চিত্রার দেহে, মনে। কেবিনের এক কোনায় বসে সে এই অশান্তির জীবনের হিসেব মেলাচ্ছে। মেলাতে মেলাতে ফলাফল বের হলো, অদ্ভুত জীবন, অচেনা দুঃখ। চিত্রার চোখের কার্নিশ ঘেঁষে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের পাতায় ভেসে উঠল সেই অপ্রত্যাশিত, নিষ্ঠুর, অপ্রিয় দৃশ্যটি। বাহার ভাই কারো ভরসার কাঁধ হয়েছে, এটা চিত্রা মানতে পারছে না। অবশ্য মানতে না পারারই কথা। যে মানুষ সর্বদা ছিল ছন্নছাড়া, বেখেয়ালি, সে মানুষ হুট করে কারো খেয়াল রাখার কারণ হয়ে যাবে, সেটা চিত্রা কিভাবেই বা মানবে। উন্মাদ হল সে, দ্রুত গতিতে মায়ের ফোন থেকে কল লাগালো কাঙ্ক্ষিত সেই নাম্বারটিতে। রিং হলো, চিত্রা তৃষ্ণার্ত পাখির ন্যায় ছটফট করতে লাগল। তার তৃষ্ণাকে চির যৌবনা রেখে অপর পাশের মানুষটি ফোন রিসিভ করল না। অবহেলায় মূর্ছা গেল ফুলের ন্যায় চিত্রা। চোখ তার ঘোলাটে হয়ে এলো। দৃষ্টি এলোমেলো। চারপাশে হাতড়ে একটি ভরসার কাঁধ খুঁজল কিন্তু পেল না। পাবেই বা কিভাবে? তার ভরসার কাঁধ আজ অন্যের আশ্রয় হয়েছে যে। এই চরম সত্যি মানতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটি। চোখের সামনে বখাটে, ভবঘুরে এক পাগলাটে পুরুষের হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। যাকে ভালোবেসে অষ্টাদশী বিনা লাভে কষ্ট ধার করেছে। একটি সুন্দর সকাল। চোখে মুখে নতুন উদ্যম নিয়ে তার আগমন। তার আগমনে নাচছে মেঘ। প্রকৃতি আনন্দ ঘন। সৌদাগর বাড়িতেও আনন্দ উপচে পড়ছে। আজ বাড়ির চঞ্চল প্রাণ বাড়িতেই ফিরে আসবে। অবনী বেগম ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছেন। তার সাথে সাহায্য করছেন রোজা সৌদাগর। ব্যস্ত রান্নাঘরে হুট করে আগমন ঘটল ছোট্ট চেরির। এসেই মায়ের আঁচল টানল, সুধাল। কি রাধো, আম্মু? অবনী বেগমের ব্যস্ত হাত থামল না। কাজ করতে করতে মেয়ের উত্তর দিলেন। ইলিশ মাছ রান্না করছি, সোনা। তোমার চিত্রা আপার না অনেক পছন্দ? তাই। চিত্রা আপা কি আজ আসবে, আম্মু? কতদিন আপার সাথে খেলি না। আপা না থাকলে মোটেও ভালো লাগে না, আম্মু। অবনী বেগম এবার ব্যস্ত হাত থামালেন, মেয়ের দিকে চাইলেন স্নেহের দৃষ্টিতে। আর কেউ না জানুক, সে তো জানে, তার মেয়েটা চিত্রা আপা বলতে পাগল। মায়ের বুকের স্নেহ ঢেলে দিল মিষ্টি চেরির পানে চেয়ে। কপালে আদর মাখা মিষ্টি চুমু এঁকে মেয়ের গাল টানলেন। তোমার ভালো লাগে না বলেই তো আপা চলে আসছে। আর মন খারাপ করে রেখ না। কেমন? চেরি গাল ভরে হাসল। গোলগাল স্থূল আকার চেহারাটির ডাগর ডাগর অক্ষি যুগল হাসির দাপটে পিটপিট করল। সেই পিটপিট নেত্র মেলে সে বড় আম্মুর দিকে চাইল। বড় আম্মুকে কাজে ব্যস্ত দেখতেই সাবধানী ভঙ্গিতে মায়ের আঁচল টেনে নত হওয়ার ইশারা করল সে। মেয়ের সাবধানী হাবভাব এড়ায় না মায়ের দৃষ্টি।
তাই সেও সাথে সাথে মাথা নামায়। শুধায়, সিক্রেট কিছু বলবে? চেরি সম্মতিতে মাথা নাড়ে উপরনিচ। প্রায় ফিসফিস করে বলে, আম্মু, তরকারিতে ইলিশ মাছের 2টো টুকরো বেশি দিও। বাহার ভাই আর বনফুল বুবুও তো ইলিশ মাছ অনেক পছন্দ করে। মেয়ের কথায় তাজ্জব বনে যায় অবনী বেগম। ও বাড়ির মানুষগুলোর সাথে তাদের আজকাল দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। না আছে সম্পর্ক, তবুও বাচ্চা মেয়েটা ভালোবাসা ভুলেনি। অথচ বড়রা অনায়াসে তা ভুলে ভালো আছে। দিবে তো, আম্মু? দিও প্লিজ। আর না থাকলে, আমারটা দিয়ে দিব। তুমি কাউকে বলো না কেমন? অবনী বেগমের চোখ ঝাপসা হয় মেয়ের এমন মায়া ভরা বায়নায়। সে ঝাপসা চোখে মেয়েকে আদর দিতে দিতে বলে, ওদের জন্য 2টো টুকরো বাড়িয়ে দিব। তুমি চিন্তা করো না। মায়ের আশ্বাসে আনন্দ হারা হয় চেরি। ছুটে যায় রান্নাঘর ছেড়ে। মনে মনে ফন্দি আটে বাহার ভাইদের বাড়ি যাওয়ার। এখন একবার গিয়ে বুবুকে বলে আসবে যেন দুপুরে ভাত তাড়াতাড়ি না খায়। চেরি মাছ নিয়ে আসবে। সকাল হতেই চিত্রা হাঁসফাঁস শুরু করে। সে আর হসপিটাল থাকবে না। কোনোভাবেই না। তাকে বাড়ি নিয়ে গেলেই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। মেয়ের নাছোড়বান্দা আবদারে মুনিয়া বেগম হার মানেন। সকাল সকালই তাকে ছেড়ে দেওয়ার আর্জি পেশ করেন ডাক্তারদের কাছে। তুহিন মাকে আগেই পাঠিয়ে দেয় বাড়িতে। চাঁদনি ও ওহি চিত্রাকে নিয়ে আসতে যায়। চিত্রার চঞ্চল চিত্ত। বাড়ি আসলে সে সুস্থ হয়ে যাবে এই কথাটি পুরোপুরি ঠিক নয়। ঠিক কথা হলো, বাড়ির পাশে বসবাসকারী প্রেমিকের সান্নিধ্যে থাকলে সে সুস্থ হবে। ছন্নছাড়া বাহার ভাইয়ের গিটারের শব্দ শুনলে সে সুস্থ হবে। সে সুস্থ হবে আধ্যাত্মিক এক ওষুধের মাধ্যমে। যে ওষুধের কথা কেউ জানে না, কেবল রোগ জানে আর রোগী জানে। চিত্রাদের গাড়ি শব্দ তুলে সৌদাগর বাড়ির সামনে এসে থামল। খানিক জার্নিতেই মেয়েটার শরীর ক্লান্ত। তুহিন দ্রুত গাড়ি ছেড়ে বের হল। বোনের নিকট বাড়িয়ে দিল সাহায্যের হাত। চিত্রা এক পলক সেই হাতের দিকে চাইল, নির্লিপ্ততা দৃষ্টি জোড়া সরিয়ে ক্ষীণ স্বরে বলল, আমি পারব। তুহিনের আশা ভরা হাতটা অগোচরে নিজেকে গুটিয়ে নিল। চাঁদনি ভাইবোনের এই মানবিমানের পালা দেখে হতাশার শ্বাস ফেলল খুব গোপনে। পরিস্থিতি স্বাভাবিক করতেই কিছুটা মিছে ধমক দিয়ে বলল, কি তুই পারবি? হ্যাঁ, শরীর যা দুর্বল হয়ে আছে, নড়তেই তো পারিস না ভালো করে। আয়, আমার হাত ধর দেখি। আমি ধরছি। চিত্রা বাক্য ব্যয় না করেই নীরবে চাঁদনির হাতটি ধরল। তুহিন হতাশার শ্বাস ফেলল। চিত্রা গাড়ি থেকে নামতেই তার দৃষ্টি গেল একতলা বিশিষ্ট রংচটা দালানটির দিকে। যেই দালানের আধখসা ছাদের কোণে বসে ঝিমুচ্ছে শালিক। কয়েকটি মেটে রঙের নিত্য পরিহিত জামাকাপড় উড়ছে ছাদের কার্নিশে। চিত্রা তীর্থের কাকের ন্যায় তাকিয়ে রইল মিনিট 2 হতে পরিচিত মানুষটাকে দেখতে পাওয়ার লোভে। কিন্তু ফলাফল শূন্য। গাঢ় বিষাদ এসে জমল তার বুকে। কিন্তু হুট করেই সকলের দৃষ্টি আটকে গেল সেই রংচটা বাড়ির মেইন গেইটের সামনে। একটি ক্রন্দনরত বাচ্চার নিষ্পাপ মুখমণ্ডল দৃষ্টিগোচর হতেই সকলের মন মুহূর্তেই হাপিত্তেশ করে উঠল। চিত্রা তো এই অসুস্থ, ব্যথাযুক্ত শরীরটা নিয়ে ছুটে গেল নিষ্পাপ বাচ্চাটির দিকে। স্নেহের হাতে আগলে নিল মুহূর্তে। চিত্রার পেছনে পেছনে চাঁদনি, ওহি এবং তুহিনও উপস্থিত হল। চেরির মুখমণ্ডল লাল হয়ে এসেছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে বাচ্চাটা। চিত্রা উত্তেজিত হল, চঞ্চল কণ্ঠে শুধাল, কি হয়েছে আমার চেরি সোনার? কাঁদছে কেন আমাদের প্রিন্সেস? চেরির কান্নার স্রোত উত্তাল হল। ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপা, বুবু ভালো না। বনফুল বুবু পচা হয়ে গিয়েছে। সে মোটেও ভালো না। সকলের ভ্রু কুঞ্চিত হল। চিত্রা আহত চোখে চাইল বন্ধ দরজার দিকে। মনের মাঝে মানতে না চাওয়ার এক ঝড় উথালপাতাল ধ্বংস তুলল। বনফুল নামক মিষ্টি মেয়েটা এমন পাষাণ হয়ে গিয়েছে, তা সে মানতে পারল না। ওহি নিজের ছোট বোনকে বুকে চেপে ধরল। দাঁত কিরমির করে জিজ্ঞেস করল, কি করেছে বনফুল তোমার সাথে?
চেরির ঠোঁট ভেঙে কান্নারা ততক্ষণে আরো প্রশস্ত হল। তারা জানল না বনফুলের দোষ কি ছিল। ততক্ষণে সৌদাগর বাড়ির ভেতর পৌঁছে গেল এই সংবাদ। তাদের সামনের বাড়ির মানুষগুলোর প্রতি এবার রাগ প্রগাঢ় হলো তাদের। চলবে।